হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মধ্যে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখানে বসলাম আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আয়ারল্যান্ডে আপনার বাসা ভাড়া পাওয়া কি খুবই কষ্টসাধ্য কিনা। তো আমাকে একটা ভাইয়া অলরেডি কমেন্ট করেছিল যে ভাইয়া এই রিলেটেড একটা ভিডিও বানান। উনি বলতেছে যে আয়ারল্যান্ডে বাসা ভাড়া নাকি পাওয়া যায় না, এটা কি সত্যি কিনা। তো আমি ওনার ওইটা আসলে রিপ্লাই দিই নাই। তো আমি আসলে ভাবলাম যে সবার জন্য এটা হেল্পফুল হবে যদি আমি এখানে ডিটেলস বলে দিই। তো আসলে আমার মনে হচ্ছে যে যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে এটা বেস্ট হবে আপনাদের ওভারঅল আইডিয়াটা পাওয়ার জন্য, কারণ আমি এটার ভিতর দিয়ে গেছি। সো যদি আমি এটা শেয়ার করি আপনাদের সাথে, তো ওভারঅল আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন বা কিভাবে করবেন এটা বুঝতে পারবেন। তো আমি 2024 সালের জুনের মাঝামাঝি ভিসার জন্য অ্যাপ্লাই করি। ভিসার জন্য অ্যাপ্লাই করার 2 সপ্তাহ পর থেকে আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে এনি টাইম এম্বাসি থেকে কল আসতে পারে। আমি 2 সপ্তাহ না, আমি 1 সপ্তাহ পর থেকে প্রিপেয়ার ছিলাম যে আমি এসওপিতে যা লিখছি, আমি ওভারঅল যত ডকুমেন্টস দিয়েছিলাম, সো ওই ডকুমেন্টসের উপর বেস করে আমাকে কোশ্চেন করবে। সো আমি এগুলো নিয়ে মোটামুটি প্রিপেয়ার ছিলাম। যাই হোক, অপেক্ষা করতে করতে প্রায় 1 মাস 1 সপ্তাহ পরে আমার এম্বাসি থেকে কল আসে। তো কল আসার আবার আরো 1 সপ্তাহ পরে ভিসা হয়। তো আমি জুনে অ্যাপ্লাই করি, আপনার জুলাইয়ের লাস্টের দিকে যাই ফাইনালি আমার ভিসা হয় আয়ারল্যান্ডে। তো তখন জুলাইয়ের লাস্টের দিকে আমার ভিসাটা হয়। তখন আমার হাতে আছে 1 মাস। আমার সেপ্টেম্বরের 5 তারিখ থেকে ক্লাস, আমার সেপ্টেম্বরের 1 তারিখে আয়ারল্যান্ডে আসতে হবে। আমার ওরিয়েন্টেশন ছিল 3 তারিখে, সেপ্টেম্বরের 3 তারিখে। তো যেহেতু আমার হাতে মোটামুটি 1 মাস 10 দিনের মতো হাতে সময় ছিল এই বাসা খুঁজে পাওয়া। এখন আমার সমস্যা ছিল এটা, তো আমার হাতে মোটামুটি 1 মাস 10 দিনের মতো হাতে ছিল যে আমি এই 1 মাস 10 দিনের মধ্যে আমি বাসা পেয়ে যাবো। আমি যদি ডাই হার্ড ট্রাই করি আমি বাসা পেয়ে যাব, কিন্তু আমি আসলে টোটালি রং ছিলাম। তো সবচেয়ে বোকামি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু বারবার আমাদেরকে বলতেছিল যে বাসা পাওয়া এখানে ডিফিকাল্ট, আগে থেকে যাতে অ্যাপ্লাই করি। আর ইউনিভার্সিটির যে ডরমিটরি ছিল ওইখানে মোটামুটি আমরা 13 জন স্টুডেন্ট ছিলাম। ওরা বলছে যে ওরা 7 থেকে 8 জন নিতে পারবে, এর বেশি নিতে পারবে, যারা আগে অ্যাপ্লাই করবে তারাই পাবে। তো যেহেতু আমার ভিসা এখনো হয় নাই, আর ওইটার জন্য আপনার 2 মাসের অ্যাডভান্স করে দিতে হবে ইউনিভার্সিটিকে। 2 মাসের অ্যাডভান্স করে, মানে আমি বাংলাদেশের থেকে আমি ইউনিভার্সিটিকে 2 মাসের অ্যাডভান্স করে দিতে হবে। করে দেওয়ার পরবর্তীতে যদি ভিসা হয় তাহলে আমি উঠলাম, আর যদি না হলে তো ওরা টাকা রিফান্ড করবে। কিন্তু বিষয় হচ্ছে 2 মাসের অ্যাডভান্স প্রায় আপনার 1000 ইউরোর মতো ছিল, 1.5 লাখ টাকার মতো। আমি অলরেডি ইউনিভার্সিটিকে প্রচুর টাকা দিয়ে দিয়েছি, 18,000 ইউরো দিয়ে দিলাম। তো আমার জন্য আবার এই 1.5 লক্ষ টাকা ওই সময় দেওয়া, আবার আমার কিছুদিন পরে যদি বিষয় হয় তখন আবার আমার ফ্লাইটের টিকিট নিতে হবে। তো সবকিছু মিলে আমি ভাবলাম যে না, এত রিস্ক নিব না আগে, যেহেতু আমার কাছে টাকা নাই। আমি যদি ভিসা হয় এরপর থেকে আমি ডাই হার্ড বাসার জন্য ট্রাই করব। তো জুলাই লাস্টে আমার ভিসা হয়ে গেল। অগাস্ট মাসটা আমার হাতে আছে বাসা খোঁজার জন্য। তো এর মধ্যে অলরেডি ইউনিভার্সিটি ডরমিটরি বুকড, আর ওরা নিচ্ছে না। যারা যারা আমাদের 13 জনের মধ্যে ওরা মোটামুটি রুমটা নিয়ে নিছে। তো এখন আমি বাসা খোঁজা শুরু করলাম, যে খোঁজার ওয়ে কি, অনেকগুলো ভিডিও দেখতে ট্রাই করলাম, কিন্তু আয়ারল্যান্ড রিলেটেড তেমন কোনো ভিডিও আমি ইউটিউবে পাইনি। একটা ভিডিও পাইছি, আমি আয়ারল্যান্ডে মেবি কর্কে আছে, ওনার কয়েকটা ভিডিও পাইলাম, কিন্তু ওটার মধ্যে আসলে ডিটেলস তেমনটা বলা ছিল না যে আসলে কিভাবে কি করবো। উনি আসলে ডিটেলস বলতে ওয়েবসাইট, যে আয়ারল্যান্ড domain.ai দিয়ে কিছু ওয়েবসাইটের নাম বলে দেয়। ওই ওয়েবসাইটগুলোর মধ্যে মানে বাসা ভাড়া রিলেটেড ওয়েবসাইট আর কি, এখানে যদি খোঁজাখুঁজি করি তাহলে ওইখানে পাবো, এরকম বলে। তো যেখানে যাব সেটা হচ্ছে শানন। তো এটা একটা খুবই ছোট একটা শহর। তো ওই শহর আমি ওই draft.ai, myhome.ai এরকম অনেকগুলো ওয়েবসাইটের কথা আমার এখন মনে পড়তেছে না।
আমি ক্রোমের মধ্যে গিয়ে ডিটেলস সবগুলো লিস্ট নিয়ে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করা শুরু করলাম। অনেকগুলো বাসা পাইলাম, যে বাসা তো ইজি, বাসা পাওয়া যায়। সবগুলোতে মেল করা শুরু করলাম। সব মেল করতেছি, 20টা-25টা মেল করলে হয়তো একটা রেসপন্স গিয়ে একটা পেপার ধরাই দেয়, যেটা ফিল আপ করে ওদের দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, অন্তত রিপ্লাইতেও আসে। রিপ্লাই আসলো, ফর্মটা ফিল আপ করলাম, সকল ডকুমেন্টস দিয়ে দিলাম, রিসার্চ যা আছে সবকিছু দিয়ে ওদেরকে আবার মেলটা ব্যাক করি। তারপর থেকে ওদের আর কোনো রেসপন্স নেই, উদাও। ভাই অলরেডি আমার অগাস্টের 10-15 তারিখ হয়ে গেছে, মানে এরকম করতে করতে আমি বাসা পাচ্ছি না, আর মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে যে আমি আসবো কোথায়, থাকবো কোথায়। ফাইনালি আমি কি করলাম, এয়ারবিএনবির মধ্যে খোঁজা শুরু করলাম। সেম অবস্থা, এয়ারবিএনবির মধ্যেও নাই। পরবর্তীতে আমি ইউনিভার্সিটির সাথে কথা বলি, ইউনিভার্সিটি বলতেছে যে এই মুহূর্তে তাদের জানা মতে তাদের কাছে নাই, যদি ওরা কোনো বাসা পায় আমাকে জানাবে। এতটুকু পর্যন্ত খুঁজতেছি ফাইনালি একজনকে পাইলাম, ওনার বাসা আছে। তো ওনার বাসা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে খুব কাছাকাছি, কত 600 ইউরো পার পার্সন। তো ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা বাসাটা নিব। আমি পাই নাই, আর আমার ক্লাসমেট যে আসবে সে হচ্ছে ইন্ডিয়া থেকে আসবে, হায়দ্রাবাদ থেকে। ও পাই নাই, আমিও পাই নাই। দুইজনে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে নিব। কারণ আর এটার মধ্যে বলে রাখি যে আমরা 13 জনই কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্টেড ছিলাম, যে ওরা বাসা পাইলো কিনা, কে ভিসা পাইলো, কি পাইলো না, কে ওয়েট করতেছে, আমরা কিন্তু সবকিছু জানতে পারতাম আগে থেকে। তো ওরা রুম সবাই পেয়ে গেছে, আমরা দুজন পাই নাই, দুজনে অপেক্ষা করতেছিলাম। যে পরে ফাইনালি এই আইডি সেই লোকে বললো যে ওর বাসা আছে, ওর দিবে। ওকে, আমরা দুইজনই কনফার্ম যে আমরা টাকা অ্যাডভান্স করবো, সবকিছু ওকে। একদিন পরে উনি বলতেছেন সরি, ওনার রুমটা ভাড়া হয়ে গেছে। বলেন, তখন আর মেবি 2 সপ্তাহ আমার পুরোপুরি নাই। এর মধ্যে আমি অলরেডি টিকিট কেটে ফেলি, 4 তারিখে, সেপ্টেম্বর 4 তারিখে আমি টিকিট কেটে ফেলি আয়ারল্যান্ডের জন্য। তো টিকিট কাটা শেষ, ভিসা পাওয়া শেষ, বাসা পাচ্ছি না। পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা গ্রামের মধ্যে বাসা আছে, আমি দেখি ওইখানে নেওয়া যায় কিনা, ওইখানে বাসা আছে, ওরা জানাবে। পরে ওনারে তো মানে হাতে পায়ে ধরে পাই, যেভাবে হোক আমাদের খুব হেল্প হবে, উপকার হবে। আমাদের ভিসা হয়ে গেছে, আমার 4 তারিখে ক্লাস, এই 3 তারিখে আমাদের ওরিয়েন্টেশন, সবকিছু ওনাকে বোঝানোর পরে দিয়ে উনি বলছেন যে আচ্ছা আমি চেষ্টা করতেছি, কালকের মধ্যে জানাবো। কালকের মধ্যে জানাইছে যে আপনার 6 মাইল ব্রিজ নামে একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে ওনার একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা রুম আছে, 2 জন থাকা যাবে, একটা বেড, 2 জন থাকা যাবে। এখন ভাই বাসা তো শেয়ার করে থাকা যায় ঠিক আছে, কিন্তু একটা বেডে 2 জন থাকা এটা তো মানা যায় না। পরে বললাম যে আবার ওনাকে রিকোয়েস্ট যে ভাই যেভাবে হোক আমাদের 2টা বেডের ব্যবস্থা করে দেন, আমরা আসলে কমফোর্টেবল না, আমরা 2 জন 2 দেশ থেকে আসতেছি, আর এটা আমরা কমফোর্ট না, যে আপনি 2টা বেডের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। পরে 2-3 দিনের মধ্যে উনি ছবি টবি দেয়। এখন এখানে আরেকটা বিষয় হলো, ছবি দিচ্ছে, ওনার সাথে কিন্তু কথা হচ্ছে না, অবশ্যই ফোনে কথা হয় না, হোয়াটসঅ্যাপে টেক্সট হচ্ছে। এখন এই লোক কি আসলে রিয়েল না ফেক না কি, বুঝা খুবই কষ্টকর। তো এটার মধ্যে বাসা তো পাচ্ছি না। ফাইনালি যেহেতু ওনাকে পাইলাম, এখন ওনাকে তো বিশ্বাস না করে কোনো উপায় নাই, ট্রাস্ট করাই লাগবে ওনার। তো ট্রাস্ট করলাম, করে বলতেছি যে টাকা দিব, আমরা অ্যাডভান্স করবো। আবার যদি বুক হয়ে যায়, এই রুমটাও যদি বুক হয়ে যায়, উঠবো কোথায়, রাস্তায় থাকা লাগবে। পরে বললাম যে অ্যাডভান্স করবো, তো উনি বলতেছে যে না, অ্যাডভান্স করতে হবে না, তোমরা আসো, আসার পরে যদি তোমাদের পছন্দ হয়, তোমরা যদি থাকো তখন অ্যাডভান্স। এই একটা কথার উপরে ডিপেন্ড করে ভাবলাম যে না, এই লোক হয়তো ফেক না, ও আসলেই রুম দিবে। তো যাই হোক, আমরা এটা নিয়ে নিলাম। তো আমার ফ্রেন্ড আসবে হচ্ছে এই ইন্ডিয়া থেকে, আর আমি তো বাংলাদেশ থেকে আসবো। তো আমি টিকিট কাটতেছি, টিকিট যত আগাচ্ছি তত অনেক দাম বেশি টিকিটের। পরে শেষ পর্যন্ত মনে হয় 3 তারিখ কি 4 তারিখ, 4 সেপ্টেম্বর আমি টিকিট পাই।
প্রায় 1,20,000 টাকা টার্কি এয়ারলাইন্স। ওইটা হয়ে আমি আয়ারল্যান্ডে আসি। তো এখন আসি বলতে আমি যেদিন রাতে ল্যান্ড করি তখন আমি আয়ারল্যান্ডে আসার পরে গলওয়েতে এক রাত থাকি। গলওয়ে থেকে আমার শ্যানন আসতে হবে, সেটা আরো 2 ঘন্টার ট্রাভেল বাই বাস। তো এসে থাকবো কই? উনি বলতেছিল, ওই লোকে বলতেছিল যে আমি চাবিটা এই বাসের পিছনে যে ইয়ার্ড থাকে ওইখানে ইটের নিচে রেখে ও ছবি তুলে বাসার অ্যাড্রেস এটা দিয়ে দিছে আমাদেরকে গ্রুপের মধ্যে, আমাকে আর সাবিকে। কিন্তু সাবি কিন্তু এখন আসতেছে না, সাবি আসবে হচ্ছে 6 তারিখ বা 7 তারিখের মধ্যে। সাফি আমার ফ্রেন্ড যে ইন্ডিয়া থেকে আসবে। তো আমি ভোরবেলায় গলওয়েতে বাসে উঠি, শ্যাননে এসে পড়ি হচ্ছে 1-1.5 ঘন্টার মধ্যে। আসার পরে আবার বাস চেঞ্জ করে দেখেন খুবই রিস্কি এই বিষয়টা। আপনার অন্য কোনো দেশ হলেও, অন্য কোনো দেশ কি, যে কোনো দেশে নতুন একটা প্লেস যাচ্ছি, কোনো কিছু জানি না, একবার প্রথম আসলাম এখানে বাইরের দেশে, এইভাবে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। যে জানি না, চিনি না, কোনো সোর্স নাই, কোনো কিছু নাই, এইভাবে একটা লোকের কথার উপরে বিশ্বাস করে ওই ছবি তুলছে, ইটের নিচে চাবি রেখে দিছে, অতটুকু বিশ্বাসের মধ্যে আমি চলে আসতেছি। কিন্তু যাক, এখন এই জিনিসটা আমি ছেলে হিসেবে হয়তো সাহস করছি, একটা আপু বা কোন একটা মেয়ের পক্ষে আসলে এই জিনিসটা করাটা ঠিক হবে না, বা আমার ক্ষেত্রেও ঠিক হয় না। কিন্তু লাস্ট স্টেজে ছিলাম, এটা অল্টারনেটিভ কিছু ছিল না, তো এটা করতেই হইতো। যাক, আসি, ওনাকে টেস্ট করি, উনি নো রেসপন্স। উনি বলছে যে উনি থাকবেন না, উনি জবে আছে বা কোনো কিছুতে আছে, উনি আউট অফ কন্ট্যাক্ট। তো উনি জাস্ট চাবি রেখে দিয়ে গেছে, এতটুকু বলছে, অ্যাড্রেস দিয়ে দিছে, দ্যাটস ইট, এর বেশি আর কিছুই না। বাসে আসলাম গলওয়ে থেকে, শ্যানন এয়ারপোর্টে নামি। এয়ারপোর্ট থেকে আবার ওই গ্রামে 6 মাইল ব্রিজ গ্রাম, ওইটা আবার ইউনিভার্সিটি থেকে আমার 40 থেকে 45 মিনিট দূরে। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে ব্যাগ তো আছেই, আপনি কিভাবে বলবো, কাঁধে ব্যাগ, 2 হাতে 2টা লাগেজ। স্টেশনে নামলাম, মোবাইলের মধ্যে, বাই দ্য ওয়ে আমার একজন পরিচিত, আমার একটা আঙ্কেল আছে হচ্ছে গলওয়েতে থাকে। তো আমি যেহেতু ওনার কাছে রাতে ছিলাম, ওনাকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমার একটা সিম কার্ড কিনে দিয়ে, হ্যাঁ, ওটার মধ্যে টপ আপ করে দিন, যাতে আমি এখানে এসে যাতে হ্যাসেল না হয়। যদি মোবাইল না থাকে তাহলে কিছুই করা সম্ভব। পরে উনি আমাকে ওই রাতে যখন নামে, ওই রাতে আমাকে সিমটা দিয়ে দেয়, ডাটা কানেকশন করি, মোবাইলের গুগল ম্যাপ দেখে হাঁটতেছি। একটু পরে গুগল ম্যাপ দেখি, যেতে 5-6 মিনিট যাওয়ার পরে ফাইনালি বাসাটা পাই। ঠিকানা দেখলাম, ঠিকানা দেখে ওই ছবিটা দেখতেছিলাম যে আসলে কোন জায়গায় হইতে পারে। পর ফাইনালি আমি বাসাটা খুঁজে পাই। ইট সরানোর পরে ইটের নিচে দেখি যে চাবিটা আছে। যাক, আলহামদুলিল্লাহ, চাবিটা দিয়ে দরজা খুললাম। খুলে রুমটা কোনটা হবে ওইটাও বলে দেয়, যে দরজা দিয়ে ঢুকলে রাইট সাইডে গেলেই রুমটা হবে। রুমে ঢুকলাম, রুমে যাক, ফাইনালি উনি 2টা বেড ফালায়। তো সবকিছু মিলে আসলে খুবই খুশি। অনেক টায়ার্ড ছিলাম সারাদিন, গতকালকে পুরো দিন ট্রাভেল ছিল, ফ্লাইট ছিল। রাতে 5 থেকে 6 ঘন্টাও ঘুমাই নাই। সকাল আবার এখানে আসলাম। বাসাটা পাওয়ার পরে বাসা খুব পছন্দ হয়, অনেক বড় বাসা ছিল, সবকিছু মিলে খুব সুন্দর ছিল। কিন্তু ইউনিভার্সিটি থেকে 45 মিনিট দূরে। আরেকটা ইস্যু, বাস প্রতি 2 ঘন্টায় একটা বাস, রাত 8টা-10টার পরে কোনো বাস নাই, মেজর ইস্যু। তো যাক, বাসা পাইলাম। তো যেটা বলতেছিলাম, এ হচ্ছে আমার ফার্স্ট টাইম বাসা ভাড়া পাওয়ার এক্সপিরিয়েন্স। আচ্ছা, এতে আমার কি কি ক্ষতি হলো দেখেন। আমরা 2 জন টোটালি সেপারেটেড, একটা গ্রামের ভিতরে। গ্রাম বলতে আসলে আয়ারল্যান্ড তো আপনার প্রতি গ্রামেই বাস যায়, আর দেশ ছোট, গ্রাম বাংলাদেশের শহরের মতো আর কি। কিন্তু তাও ধরেন বাস তো সবসময় পাওয়া যায় না, রাত 11টার পর কোনো বাস নাই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম হইতো, বিভিন্ন সিটিতে, লিমেরিক যাওয়া হইতো, শ্যাননে যাওয়া হইতো, সিটি সেন্টারে, এখানে সেখানে আমরা যেতে পারতাম, কারণ আমরা প্রোগ্রাম হইতো 10টা, 11টা, 12টা, 1টা। আমরা আসতে আমরা বাস পাবো না, মিস। তো এইরকম আবার জব পাওয়ার ক্ষেত্রে খুবই টাফ, যে ওইখান থেকে গিয়ে জব করে আবার এসে
বাসের জন্য অপেক্ষা করা, মানে অনেক ভেরিয়েশন ছিল, যেহেতু 2 ঘন্টা পর পরে বাস, সবসময় বাস একবার মিস করলে 4 ঘন্টা। তো বুঝতেই পারতেছেন, কলেজে সকাল 8:30 আমাদের কলেজ ক্লাস ছিল, 2-3 দিন তো মিস করছি, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, মিস তো করছি, কিছু করার নাই। হয়তো ঘুম থেকে উঠতে মিস, আর 1 মিনিট দেরি, ও টাইম হয়েছে চলে যাবে, একটু দাঁড়াবে না কারোর জন্য। তো মানুষ দৌড়াদৌড়ি করে সব সময়, এখানে আসতে বুঝতে পারবে না আসলে। তো আপনার জন্য দাঁড়াবে না, যখন টাইম তখনই ছেড়ে দিবে। তো এটা গেল, এটার কারণে জব পাওয়া সবকিছু মিলে মোটামুটি, তারপরেও গেল 8 মাস গেল। এই 8 মাসের এই এক্সপিরিয়েন্সের পরে আর আসলে নতুন করে বাসা খুঁজে আবার নতুন জায়গায় যাব। আর বাসাটা আসলে খুবই সুন্দর ছিল। তো আমার কাছে সম্ভবত ভিডিও থাকতে পারে, আমি হয়তো আপনাদেরকে ওই বাসাটা ভিডিওটা দিয়ে শেয়ার করতে পারি, হয়তো যদি আমার টাইম হয় শেয়ার করবো। তো ওই বাসায় থাকার পরে আর আসলে ওইটা আমার রুমমেটও চাচ্ছিল না যে এটা আর চেঞ্জ করবে, খুবই আমার থেকেও আরো বেশি অলস, বাসা চেঞ্জ করেই নাই। পরবর্তীতে এখানে ছিলাম 8 মাস থাকার পরে এখন হচ্ছে আমাদের ইন্টার্নশিপের জন্য আপনার বিভিন্ন হোটেলগুলোতে আমরা অ্যাপ্লাই করতেছিলাম। এখন অ্যাপ্লাই করতেছি, ইউনিভার্সিটি হেল্প করতেছে, ইউনিভার্সিটি মোটামুটি সকল সোর্স গুলো দিয়ে দিচ্ছিল, রেফারেন্স যত যা কিছু লাগে সব ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছিল। আমরা ইন্টারভিউ দিচ্ছিলাম, পরে ফাইনালি আমি ইন্টারভিউ দিয়ে আমার 2-1 জায়গায় হয়, সেখানে আমি ফাইনালি চুজ করি যে আমি স্লাইগোতে আসবো। স্লাইগো এটা একটা কাউন্টি, এই কাউন্টিতে আসবো, এখানে আমি ইন্টার্নশিপটা আমি এই হোটেলে করবো। এখন আবার সেম কাহিনী, যে বাসা খুঁজে পাওয়া, 1 মাস 1.5 মাস এরকম হাতে ছিল। হোটেলেরকে জিজ্ঞেস করছিলাম যে হোটেলে অ্যাকোমোডেশন প্রোভাইড করে কিনা, না ওরা হোটেলে অ্যাকোমোডেশন কোনো প্রোভাইড করে না। অন্যান্য যাদের সাথে কথা বলছিলাম, কিছু কিছু হোটেলে অ্যাকোমোডেশন প্রোভাইড করে আমার ফ্রেন্ড সার্কেলে, কিন্তু ওদেরকে পে করতে হবে আর কি, পে তো আমারই করতে হবে, কিন্তু এই হোটেল আমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে না, আমার নিজেরটা নিজে খুঁজে নিতে হবে। তো কি করব, নিজেই খোঁজা শুরু করলাম। এখন আর ওই আগের মতো ওই ওয়েবসাইট গুলোতে খোঁজা শুরু করি না, এখন কি করা শুরু করলাম। এখন আমার ওইটা অন্যদিন বলবো, এখানে একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে যে আসলে কাজ কিভাবে খুঁজে পাবো, বাসা কিভাবে খুঁজে পাবো। এখন আর ওই ওয়েবসাইটে না গিয়ে আমি সোশ্যাল মিডিয়া গুলোতে যাওয়া শুরু করলাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, মোস্টলি ফেসবুকে কি করতাম, স্লাইগোতে আমি কি করলাম যে স্লাইগোতে বাংলাদেশি কমিউনিটি খুঁজলাম, তারপরে হচ্ছে স্লাইগোতে ইন্ডিয়ান কমিউনিটি, স্লাইগোতে পাকিস্তানি কমিউনিটি, স্লাইগোতে এশিয়ান কমিউনিটি, এরকম খোঁজা শুরু করলাম। একটা গেল একটা অপশন, আর একটা অপশন হলো আপনার স্লাইগো হাউস অ্যাকোমোডেশন, বা আপনি ফেসবুকে গিয়ে সার্চ করবেন যে রেন্টেড হাউস ইন স্লাইগো, বা আপনি যেখানে আসবেন ওই রকম সার্চ করবেন, রেন্ট রিলেটেড, হাউস রিলেটেড অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই বলতে আপনি সার্চ করবেন, সার্চ করে যখন পাওয়ার পরে আপনি সবগুলোতে পোস্টগুলো দেখবেন, ওদের আসলে কে কিরকম রেসপন্স করতেছে, কি কি ডিমান্ড ওদের, কেমনে কি, সবগুলো দেখবেন। দেখার পরে আমি এগুলো দেখলাম, দেখে অনেকগুলাতে টেক্সট করলাম, ইনবক্সে আসার পরে বলতেছে যে টাকা দাও। টাকা কত? ও আমার জন্য একদিন টাইম রাখবে, ফর এক্সাম্পল স্যাটারডে রাখবে, আমি স্যাটারডে যাওয়ার পরে ও আমাকে বাসাটা ভিজিট করাবে, ওই ভিজিটের জন্য আমার কাছে 15 ইউরো 50 ইউরো চার্জ করতেছে, 50 ইউরো 40 ইউরো, হ্যাঁ এটা ডিপোজিট করতে বলতেছে। এটা ডিপোজিট করলেও দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। অবশ্যই গাবলা আছে, ও যদি জেনুইন হয় ও তো চার্জ করার কথা না, কিন্তু প্রচুর স্ক্যাম। আপনি বুঝতে পারবেন এটা যখন আপনি করতে থাকবেন, যখনই দেখবেন যে করে টাকা চাচ্ছে, তখন আপনি বুঝবেন যে এটা আসলে স্ক্যাম। তো আমি তো টাকা দেওয়ার মালিক না ভাই, আমি প্রচুর স্ক্যাম। তো আমি তো এত ইজিলি টাকা দেওয়ার মতো লোক না ভাই, আমি টাকা তো দিব না, দেই নাই। এরকম খুঁজতে খুঁজতে এইগুলার ভিতরে আপনি 1-2জন জেনুইন পাবেন। তো এই কাজগুলো যারা করে এরা মূলত বিভিন্ন দেশ থেকে, ওই যে এখানে অ্যাড হয়ে বাসা পাবে, এটা সেটা, জেনুইনলি আইরিশটা খুব কম এই জিনিসগুলোতে থাকে। যাই হোক, সো ফাইনালি ঘাটাঘাটি করে আমি একটা লোককে পাওয়ার পরে ওনাকে টেক্সট করার পরে ওর বাসা আছে,
আমি বললাম যে আমার ছবি দিই, আমি এখন আমার ফ্রেন্ডের সাথে আছি, আমি তোর কালকে ছবি দিব। কালকে টেক্সট করলাম, হাতে অনলাইনে নাই। পরে আবার টেক্সট করলাম, টেক্সট করার পর ওটা পাইলাম, পাওয়ার পরে দিয়ে বলতেছে আমি পরশু দিব। পরশু আবার নক করলাম, পরশু নক করার পরে ছবি টবি দিল। মোটামুটি রুম টুম দেখে ছোটখাটো, তারপরেও হ্যাঁ চলে। আমি একজন হিসেবে আমার এক রুমই যথেষ্ট। আমি ওই যেহেতু আগের বাসায় 435 একটা গ্রামের মধ্যে দিলাম, ও আমার কাছে বললো যে 500 সবকিছু মিলে হয়তো 550 মতো আসবে। আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা, এখন রাজি হওয়ার পরে এখন ও আবার ডিপোজিট, সেম কাহিনী। ও ডিপোজিট চাচ্ছে। ও আমাকে বলতেছে যে তুই ও কিন্তু আমাকে বলে নাই যে আগে দিয়ে দিতে। ও বারবার বলতেছে যে আমি ভিজিট করার জন্য, যে আমি আসে আমি বাসা দেখার জন্য, বাসা দেখে আমার পছন্দ হইলে তারপর আমি ডিপোজিট করতে, কিন্তু আমাকে মানে 15 দিন বা এক সপ্তাহের মধ্যে এসে আমি ডিপোজিট করে যাওয়া লাগে। তো যেহেতু বারবার বলতেছে ভিজিট করার জন্য, আর ও বলতেছে ও স্টুডেন্ট, কি করে না করে সব বললো আমারে। বলার পরে আমি ট্রাস্ট করলাম। আর এই অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু বিভিন্ন কমিউনিটির মধ্যে খুঁজতেছিলাম যে এখানে কোন কোন কমিউনিটি আছে, বাংলাদেশি কে আছে, এরকম মানে খোঁজাখুঁজির মধ্যে একটা ভাইয়াকে পাই। ওই বাইক আর আমার এই হোটেলে যে ছিল, যে জিএম হচ্ছে আমার কলেজের হচ্ছে অ্যালামনাই। তো ওনাকে বললাম যে আমি এই তো বাসা পাচ্ছি না, ফাইনালি একটা বাসা পাইলাম এরকম। তো উনি বলতেছে যে বাসা ভিজিট করার জন্য। পরে উনি রাজি হয়ে যায়, বললো আচ্ছা ঠিক আছে, আমি ভিজিট করব, আমি অমুক দিনে ভিজিট করতে পারবো। তো এর মধ্যে আমি আবার বাংলাদেশে একটা বাইকে পাই, যে উনি স্লাইগোতে থাকে। ওনাকে বললাম যে আমি তো এইভাবে এরকম বাসা পাইছি একবারে সিটি সেন্টারে। উনি বলতেছে যে এরকম, আমি ওনাকে এই এয়ারপোর্টটা দিয়ে দিই, একজ্যাক্ট যে লোকেশন, ওই লোকেশনটা দিয়ে দিই। উনি বলতেছে যে এরকম তো থাকার কথা না। আমি কই না, আমি ভালোভাবে দেখছি, আমি গুগল টুগল করে দেখছি, গুগল ম্যাপের মধ্যে সব জায়গাতে আছে এটা পর্যন্ত, আপনি আসলে একটু যান। তো উনি আমার কাছে টাকা চাচ্ছে বারবার, এই বাড়িওয়ালা বারবার টাকা চাচ্ছে, ওরা টাকা দিতেই হবে। আমি বললাম আচ্ছা আমি দিতেছি, আমার আঙ্কেল আসতেছে তোর বাসায়, আর তুই যদি আজকের মধ্যে না আসোস আমি বাসা আরেকজনকে দিয়ে দিচ্ছি, ও রাখবেই না। তো যাক, ওই আঙ্কেলের আমি রিকোয়েস্ট করার পরে উনি যাওয়ার পরে দেখে যে না, এটা জেনুইন, এটা বাসা আছে। তো উনি বলে যে জাফর তুমি লাকি, তুমি বাসা পাইছো একবার সিটি সেন্টারের মধ্যে, সবকিছু তোমার নাগালের মধ্যে, তো তুমি টাকা দিয়ে দিতে পারো। ও জেনুইন এখানকার লোক, ও আইরিশ, তো তুমি বিশ্বাস করতে পারো, টাকা দিয়ে দেন। পরে আমি সাথে সাথে আমি ব্যাংকের মাধ্যমে থ্রুতে টাকাটা দিয়ে দেই, ডিপোজিট করার পরে আমি এই বাসাটাই উঠি। তো এখন টোটাল আমার এই এক্সপিরিয়েন্স শুনে কি বুঝলি, বাসা পাওয়া খুবই কষ্টকর আয়ারল্যান্ডে, এটা সত্যি। তো এটার পিছনে আমি যতটুকু বুঝতে পারছি, একটা হচ্ছে এরা হচ্ছে খুব এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। ওরা হেন তেন ভাবে আসলে বাসা করে না, বাসা করবেও না। গভর্নমেন্টের প্রচুর টাকা আছে, গভর্নমেন্ট করবে না। আর আরেকটা রিজন হচ্ছে, বাসা যদি এই দেশে অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে ইউরোপ থেকে প্রচুর মানুষ মাইগ্রেন্ট করে এখানে আসবে। যেহেতু ইউরোপের মধ্যে আয়ারল্যান্ড অন্যতম ধনী একটা দেশ, সো এখানে আসবে প্রচুর মানুষ, এখানে চলে আসবে। তো যার কারণে ওরা আসলে এটা করতেছে না। তো সবকিছু মিলে আসলে পাওয়া খুবই কষ্টকর, বাট ইম্পসিবল না। আপনি যদি যদি আমরা ট্রাই করি, চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে করতে আসলে আমরা যে কোনো কিছুতে আমাদের আসলে সাফল্যটা আসে হচ্ছে বারবার যে কোনো জিনিস চেষ্টা করার পরে। তো যদি আপনারা আগে থেকে যদি সতর্ক বলতে সিরিয়াস থাকেন, যে বাসা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন থেকে বাসা খুঁজতে হবে। বাংলাদেশি ভাই বোন যারা আছে আয়ারল্যান্ডে অলরেডি, ওদের হেল্প নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি আপনি গলওয়েতে আসবেন, এখন আপনি ডাবলিনের একটা বাইকে ছিলেন বা একটা বাইকে পাইলেন, বা আপনার রিলেটিভ যেই হোক, ওনাকে বললেন, দেশ যেহেতু ছোট, ওনার কোনো না কোনো ফ্রেন্ড সার্কেল কিন্তু গলওয়েতে থাকতে পারে। তো উনি ওনার সোর্সে ওই লোককে বলবে, ওই লোককে বললে ওই লোক আরেকটা লোককে বলবে। আমার এক্স্যাক্টলি এইখানে আমার যদি এই বাসাটা না হইতো, আমি কিন্তু ওইভাবে কিন্তু আমার আরেকটা বাসা কনফার্ম হয়ে গেছিল। তো আমি আমার একটা আঙ্কেল ছিল, ওনাকে বললাম, ওনাকে বলার পরে উনি থাকে গলওয়েতে। উনি বললো আচ্ছা ঠিক আছে, আমার তো একটা ফ্রেন্ড আছে স্লাইগোতে, আমি ওনাকে বলি। তো উনার নাম্বার দিয়ে দেয়, ওনার সাথে কথা বলে, আর আমাকে নাম্বার দিয়ে দেয়, আমাকে নাম্বার দিয়ে বলে যে তুমি কথা বলো।
আমি কথা বললাম, কথা বলার পরে উনি আবার আরেকজনের নাম্বার দিয়ে দিল। তো এইভাবে আসলে এই নেটওয়ার্কিং গুলা খুঁজে নিতে হবে আর কি। তো এইভাবে আসলে বাসা পাওয়া অসম্ভব না। বাংলাদেশ থেকে একটু ডিফিকাল্ট, কিন্তু আপনি যখন আয়ারল্যান্ডে ঢুকে পড়বেন তখন আসলে বাসা পাওয়া যায়, চেঞ্জ করতে চাইলে করা যায়। আর বাসা ভাড়া কিন্তু খুবই এক্সপেন্সিভ, এটা কিন্তু ট্রু। বাসা ভাড়া অনেক বেশি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর বাসা পাবেন, কিন্তু আপনার শ্রম দিতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে। খোঁজাখুঁজি করলে আপনারা বাসা পাবেন। আমি টোটাল আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এখানে, আমি কোনো কিছু হাইড করি না, আপনাদেরকে খুবই ইন্সপায়ার করে নিয়েছি। আর কে বলে বাসা পাবেন না, বাসা পাওয়া সম্ভব, কিন্তু এফোর্ট দেওয়া লাগবে। আর বাসা পাওয়া যায় না এটা সত্য না, কিন্তু পাওয়াটা কষ্টকর। তো আশা করি আপনাদের কিছুটা হলো আইডিয়া হয়ে গেছে যে কিভাবে বাসা পাবেন। আর এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে বলবেন, আমাকে কমেন্ট করবেন। আমার যদি সময় হয় আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি আপনাদের উপকারে লাগতে পারে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।